বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা অনলাইন ক্লাসের সামনে আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ঈশ্বর আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়িয়েছিলাম, যেটার বিষয় ছিল লিঙ্গান্তর, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদের 4.1 সে বিষয়টি তোমাদেরকে পড়িয়েছি এবং আশা করি তোমরা বাড়িতে সবাই বিষয় লিঙ্গান্তর বা নিয়ম বা উদাহরণগুলো চর্চা করেছো। আজকে আমি তোমাদের পড়াবো চতুর্থ পরিচ্ছেদের 4.2 এর বচন, অর্থাৎ বচন গঠনের নিয়ম ও উদাহরণ। বিষয়টা আছে এখানে বহু বচনের গঠনের নিয়ম ও উদাহরণ। তোমরা সবাই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির 29 পৃষ্ঠা বের করো এবং আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তাহলে আজকে পাঠের বিষয় হচ্ছে বচন। বচন বা সেটি হতে পারে বহু বচন। মূলত এটি পাঠটার শিরোনাম আছে বহু বচন গঠনের নিয়ম ও উদাহরণ, কিন্তু আমরা যেহেতু বচন সম্পর্কে পড়বো, তাহলে আজকে বিষয়টি হচ্ছে বচন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বচন ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। কিসের ধারণা? সংখ্যার ধারণা। তাই যে শব্দ দিয়ে বাংলা ব্যাকরণে কোনো কিছু সংখ্যা বা ধারণা প্রকাশ করা হয় তাকেই বচন বলে। তাহলে কোনো বস্তু বা কোনো জিনিস, কোনো অর্থাৎ যে কোনো বিষয় নিয়েই সেটার ধারণা বা হচ্ছে পরিমাণ এরকম কিছু প্রকাশ করা হয় তাকে বলা হয় বচন। বাংলা ভাষায় বচন হচ্ছে বচন দুই প্রকার। এক হচ্ছে এক বচন, দুই হচ্ছে বহু বচন। অর্থাৎ এখানে আমরা প্রথমে এক বচন কাকে বলে এবং বহু বচন কাকে বলে সেটি জানার আগে আমরা প্রথমে যেটা জানবো এক বচন। এক বচন কাকে বলে আমরা যে বুঝতেই পারছি, এক বচন অর্থ সংখ্যার ধারণা এবং এক হচ্ছে একটা জিনিসকে বোঝাবে। তাহলে যে শব্দ দিয়ে কোনো বস্তুর, প্রাণী বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা প্রকাশ করে তাকে বলা হয় এক বচন। তাহলে বস্তু, প্রাণী বা ব্যক্তির একটি মাত্র সংখ্যা প্রকাশ করা হয় তাকে এক বচন বলে। তাহলে এখানে আমরা যদি বলি যে যেমন পাখাটি খুঁজে পাচ্ছি না। এখানে একটি জিনিসের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে পাখা। আর এই যে টি শব্দটি, এটি একটি পাখাকেই বুঝিয়েছে। তাহলে এরকম আরো শব্দ আছে, যেমন ধরো কাজল কি বাড়ি ফিরেছে, এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, শুধু কাজলের কথা বলা হয়েছে। আবার শিক্ষক বললেন 2 আর 2 কত হয়? 4 হয়। এইগুলো হচ্ছে এক বচন। এক বচন প্রকাশের উপায়, অর্থাৎ এক বচন যে প্রকাশ পায় সেরকম কিছু উপায় বা নিয়ম আছে। যেমন ধরো এক বচন প্রকাশের উপায়, অর্থাৎ নিয়ম বলতে পারি আমরা। এখানে আমরা উপায় বলছি। এটা এক নম্বরে হচ্ছে, যেমন ধরো শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে, শব্দের যে মূল রূপ আছে, মূল রূপের সাথে কিছু যোগ না করে, অর্থাৎ যে শব্দটি থাকবে তার সাথে কোনো কিছু যোগ হবে না। যেমন ধরো আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দিব পীরে, আজ স্কুল ছুটি। এখানে একটি জিনিসকে বোঝাচ্ছে, রীতা গান শিখতে গেছে
তারপরে বাস ঢাকা ছেড়েছে, এই যে শব্দগুলো আছে, যেমন ধরো আমার বাড়ি যাইও ভ্রমর, এখানে আমার মানে একজন বোঝায়, ভ্রমর হতে একজন বোঝাচ্ছে। আজ স্কুল ছুটি, আজ স্কুল ছুটি মানে হচ্ছে একটি স্কুলকেই বোঝায়। তারপরে আছে রীতা গান শিখতে গেছে, অর্থাৎ এখানে রীতাও একটি মাত্র প্রকাশ পাচ্ছে একজনকেই, বাস ঢাকা ছেড়েছে এবং বাস অর্থ হচ্ছে একটা বাসকে বোঝাচ্ছে। তারপরে আছে এটা ক নাম্বার হবে ক, তারপরে আছে খ। খ নাম্বার আছে শব্দের শেষে টা, তারপরে টি, খানা, তারপরে আছে খানি, তারপরে গাছ বা কাছা, যোগ করে এক বছর হয়। যেমন ধরো মেয়েটি খুব চালাক, এখানে একজন মেয়ে বোঝাচ্ছে টি দ্বারা। তারপর আছে তোমার কলমটা দাও, এখানে কলমের সাথে টা যোগ করাতে শুধুমাত্র একটি কলম বুঝায়। তারপরে নৌকা খানি বুঝাচ্ছে নৌকা খানি বেশ সুন্দর হয়েছে। তারপরে আছে যেমন ধরো খানা, এখানে বইখানা আমি পড়েছি। তারপরে আছে গাছ, দড়ি গাছ হচ্ছে দিয়ে যাও তো মা। তারপরে দাদুর হাতে লাঠি গাছা বেশ মানিয়েছে, অর্থাৎ একটি লাঠিকে বোঝাচ্ছে এখানে। তারপরে আছে গ নাম্বার, যেমন ধরো শব্দের আগে একটা, তারপর আছে একটি, একখানা ইত্যাদি সংখ্যাবাচক শব্দ যোগ করে এক বচন হয়। যেমন ধরো কিছু উদাহরণ আছে, এক দেশে ছিল এক রাজা, এখানে এক শব্দ দ্বারাই বোঝাচ্ছে। তারপরে আছে তোমার সাথে একটা কথা ছিল, একটি কলম দিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে, এখানে এই একটি আলাদা একটি শব্দ বসিয়েই আমরা বুঝতে পারছি এটি একটি এক বচন বুঝাচ্ছে। তারপরে একখানা ইংরেজি খবরের কাগজ এনে তো একজন ছাত্র এসেছিল তোমার কাছে। এগুলো হচ্ছে এক বচন গঠনের নিয়ম, অর্থাৎ এই যে কনাবার শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে, অর্থাৎ শব্দের যে মূল রূপগুলো আছে সেটা একই রকম থাকবে। তারপরে টা, টি, খানা, খানি, গাছ, গাছা যোগ করে। গ নাম্বার হবে এক, একটা, একটি, একখানা শব্দ যোগ করে। এই তিনটি নিয়মের যে উদাহরণগুলো আছে এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে আমরা পড়বো সেটা হচ্ছে বহুবচন। বচন দুই প্রকার, একটি এক বচন, আমরা এক বচনের নিয়ম বা প্রকাশের উপায় বুঝলাম। এখন আমরা পড়বো বহু বচন। বহু বচন মানে বোঝাচ্ছে একের অধিক, অর্থাৎ একটা ছাড়া যতগুলাই বুঝাবে সেটাই হচ্ছে বহু বচন। অর্থাৎ যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে বহু বচন বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে এক বচন বলতে বোঝাবে একটা জিনিস, আর বহু বচন বোঝাবে একের অধিক, অবশ্যই একটা না, একের অধিক সংখ্যক বস্তু, প্রাণী বা ব্যক্তির ধারণা পাওয়া যায় তাকে বহু বচন বলে। অর্থাৎ যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে বহু বচন বলে। এগুলো তো আমরা 6 থেকে পড়া শুরু করি এবং আমাদেরকে পড়তেই হয়। তারপরে আমাদেরকে বিষয়গুলো বেশি বেশি চর্চা করতে হবে। যেমন ধরো আমরা সেখানে গিয়েছিলাম, অর্থাৎ একের অধিক বুঝালেই অধিক বুঝায় বহু বচন। যেমন আমরা সেখানে গিয়েছিলাম, এখানে আমরা বলতে বোঝাচ্ছে অনেকজন। তারপরে আছে যেমন ছেলেরা মাঠে খেলছে, এখানে ছেলেরা, এখানে কিন্তু একজন ছেলে না, অনেকজন ছেলেকে বোঝাচ্ছে।
তারপরে শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে, এখানে অনেকজন শিশু কথা বলা হয়েছে। তারপরে আসছে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, এখানে রাখাল আর গরুর পাল, এখানে বহুবচন শব্দটি হবে গরুর পাল, অর্থাৎ অনেকগুলো গরু মিলে গরুর পাল বলা হচ্ছে। এখন আমরা যেটি জানবো, এক বহুবচন জানা হলো, এবং বহুবচন বলতে বোঝায় অনেকগুলো জিনিসকে একসাথে, এটা হচ্ছে বহুবচন। এখন আমরা জানবো বহুবচন গঠনের নিয়ম উদাহরণ। শিক্ষার্থীরা তোমরা সবাই দেয়ালে যে পোস্টার পেপার আছে সেখানে একটু খেয়াল করবে, বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ। এই যে কয়েকটি নিয়ম লিখেছি সেগুলো পড়লে বা মনে রাখলেই আমাদের বহুবচন গঠনের নিয়ম আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো শুরুতেই আছে বইয়ে, বাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক, বিভক্তি প্রত্যয়, সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন গঠন করা হয়ে থাকে। কিসের মাধ্যমে? যেমন ধরো বহুবচনের ভাগ আছে, প্রাণীবাচক আছে, অপ্রাণীবাচক আছে, আবার উন্নত প্রাণীবাচক আছে বা ইতর প্রাণীবাচক আছে। এগুলো বিভিন্ন শব্দভেদে বহুবচন বোধক যে বিভক্তি প্রত্যয় বা সমষ্টিবাচক শব্দ যোগ হয় তাকে বহুবচন বলে, এবং এই যে শব্দ যোগের মাধ্যমে বহুবচন গঠিত হয়। এখন আমরা প্রথমে জানবো 1 নাম্বার যে নিয়মটা আছে সেটা। যেমন ধরো শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দের বিভক্তি যোগ করে বহুবচন গঠিত হয়। অর্থাৎ শব্দের শেষে আমরা যে বহুবচন বোধক শব্দটা পড়বো সেটা শেষে অবশ্যই রা থাকতে হবে, এরা থাকতে হবে, গুলো থাকতে হবে, গুলি, দের এবং এই বিভক্তি যোগ করে শব্দগুলো গঠিত হবে, বহুবচনগুলো। যেমন ধরো এখানে রা, আমি এখানে একটু লিখে দেই, রা যেমন ছেলে, ছেলেরা, ছেলেরা বল খেলছে। এখানে এই যে ছেলেরা, রা শব্দটা এটা হচ্ছে বহুবচন বোধক বিভক্তি। তারপরে আছে যেমন ধরো তারা, তারা বাড়ি যাবে না। এই যে তারা এখানে অনেকজনকে বোঝাচ্ছে, তার সাথে এরা যোগ হয়েছে। তারপর আছে যেমন ধরো এই যে এরা শব্দটি, এটা হচ্ছে ভাইয়ের সাথে এরা যোগ হয়ে ভাইয়েরা হয়ে গেছে। ভাইয়েরা আমার রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। যাই হোক, আমরা এরকম শব্দ এই যে এরা, গুলো, গুলি, দের এই বিভক্তিগুলো যোগ করে বহুবচন বোধক শব্দ গঠিত হয়। যেমন ধরো গুলো, আমগুলো রাজশাহী থেকে এসেছে। তারপরে আছে গুলো, আরো শব্দ আছে, ছেলেগুলো খুব হইচই করছে। তারপরে আছে গুলি, বইগুলি জায়গা মতো তুলে রাখো। দের আছে, দের হচ্ছে মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি। এই যে এই উদাহরণগুলো আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। 2 নাম্বার আছে যেমন ধরো শব্দের শেষে গণ, বৃন্দ, বর্ণ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, রাজি, রাশি শব্দ যোগ করে বহুবচন গঠিত হয়। শব্দের শেষে কি? গণ, বৃন্দ, বর্ণ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, রাজি, রাশি শব্দ যোগ করে বহুবচন গঠিত হয়। যেমন ধরো এখানে আছে গণ শব্দটি হবে গণ, এখানে আমরা বলতে পারি শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তারপরে আছে যেমন ধরো বৃন্দ, এই বৃন্দ হবে যেমন তেমন ভক্তবৃন্দ কবিকে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে পুরো একটা বাক্য, লিখার জায়গা কম। তারপরে আছে যেমন ধরো এই যে কুল, যেমন পক্ষী কুল,
সন্ধ্যায় নীরে ফেরে। এরকম আর উদাহরণগুলো আমরা পাবো। যেমন ধরো মণ্ডলী, এখানে মণ্ডলী আছে, শিক্ষক মণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন। তারপরে আছে মালা, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। তারপরে আছে গুচ্ছ, এখানে আমরা বলতে পারি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আমরা পড়েছি, মানে অনেকগুলো গল্পকে একসাথে গল্পগুচ্ছ বলা হয়। তারপরে আছে পাল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। তারপরে আছে দল, যেমন জাতীয় ক্রিকেট দলে তার জায়গা হয়েছে। তারপরে আছে দাম, এখানে হবে দাম অর্থাৎ শৈবাল দামে পুকুর ভরেছে, অনেকগুলো শৈবালকে একসাথে শৈবাল দাম বলা হয়েছে। ঝাঁক, ঝাঁক বলতে হচ্ছে পায়রার ঝাঁক, পায়রার ঝাঁক বাকুম বাকুম করে। তারপরে আছে আবলি, আবলি শব্দ দিয়ে উদাহরণ আছে, আজ রাতে পদাবলী কীর্তন শুনতে হবে, অর্থাৎ অনেকগুলো পদ বা লাইন একসাথে বলা হয়েছে পদাবলী, এবং এটাকে বলা হয়েছে আবলি, পদের সাথে আবলি যোগ হয়ে হয়েছে পদাবলী, এটা বহুবচন। পদাবলী কীর্তন শুনতে হবে। তারপরে আছে সব, পাখি সব করে রব রাতি পোহালো। তারপরে আছে রাজি, অর্থাৎ এই যে রাজি বৃক্ষরাজি হয় বা গ্রন্থরাজি হয়। আমরা লাইব্রেরি গ্রন্থরাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভান্ডার। রাশি, রাশি হচ্ছে যেমন ধরো বাজারে নিয়ে যাবার জন্য পুষ্প রাশি চয়ন করা হয়েছে। তারপরে এরকম আরো শব্দ আছে পুঞ্জ, মেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। শ্রেণী, ধনিক শ্রেণী সবসময় নিম্ন শ্রেণীর উপর খবরদারি করে থাকে। এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আছে 3 নম্বর, 3 নম্বরে আছে শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, হরেক শব্দ যোগ করে বহুবচন গঠিত হয়। তাহলে কি কি? অনেক, অনেক, তারপরে আছে অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, হরেক ইত্যাদি শব্দ যোগ করে বহুবচন গঠিত হয়। যেমন এখানে আমরা উদাহরণ পাবো যে অনেকের ক্ষেত্রে, যে এবার পরীক্ষায় অনেক ছাত্র ফেল করেছে বা এবার পরীক্ষায় অনেক ছাত্র পাশ করেছে। তারপরে আছে অজস্র, অজস্র, তার অজস্র, তার অজস্র টাকা আছে, অর্থাৎ অজস্র বলতে বোঝাবো অনেক টাকা। তারপরে অসংখ্য, অসংখ্য মানুষ, এখানে হবে অসংখ্য মানুষ। এখানে মানুষ বলতে আমরা এক বচনও বুঝি, বহু বচনও বুঝি, এটা ক্লিবলিং এর মতো। এবং যখন মানুষ শব্দটির আগে অসংখ্য শব্দটি বসবে তখন অনেক মানুষ বুঝাবে। তারপরে আছে প্রচুর, এখানে আমরা প্রচুর শব্দ থেকে পাই বাজারে প্রচুর আম উঠেছে। তারপরে আছে বহু, তিনি বহু সম্পত্তির মালিক, তিনি বহু সম্পত্তির মালিক, অর্থাৎ এই যে এখানে সম্পত্তি একটি শব্দ, তার আগে যখন বহু ব্যবহৃত হয়েছে তখন সেটা বহুবচন হয়ে গেছে। তারপরে আছে বিস্তর, বিস্তর হবে সে কহে বিস্তর বিছা, যে কহে বিস্তর, অর্থাৎ যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা কথা বলে। নানা, নানা হচ্ছে নানামণির নানা মত, অর্থাৎ যত মানুষ তত মত। এখানে এই শব্দগুলোই আমরা বহুবচন হিসাবে পাই। তারপরে আছে যেমন ধরো ঢের, ঢের অর্থ হবে বৃষ্টি আসতে এখনো ঢের বাকি, অর্থাৎ অনেক সময় বাকি আছে। সব, বাজারে গিয়ে সব টাকা খরচ হয়ে গেল, এখানে সব টাকা খরচ হয়ে গেল বা আমার সব বই পড়া শেষ। তারপর আছে সকল, পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। সমস্ত, তার সমস্ত কাহিনী ছিল বানোয়াট। তারপর আছে যেমন হরেক, মেলায় হরেক রকমের জিনিস পাওয়া যায়। এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন আরেকটি শব্দের আগে বসে তখন সেটা হয় বহুবচন। তারপরে 4 নাম্বার হবে একই শব্দ পরপর দুবার বসিয়ে আমরা বহুবচন
গঠন করতে পারি। একই শব্দ পর পর দুবার বসিয়ে আমরা বহুবচন করতে পারি। যেমন ধরো ফুলে, ফুলে একটি শব্দ, এটা এক বচন বোঝায়। আমরা কিন্তু এখানে যদি বলা হয় বাগানে ফুলে ফুলে, বাগানে ফুলে ফুলে ভরে গেছে, তাহলে বোঝা যাচ্ছে বাগানে বিভিন্ন রকম ফুলে ভরে গেছে। তারপরে যেমন ধরো হাড়ি, হাড়ি, এখানে আমরা বলতে পারি বরযাত্রীরা হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে। তারপরে আছে কারি, মেয়ের বিয়েতে কারি কারি টাকা খরচা হয়ে গেল। তারপরে আছে বলে, তোমাকে বলে বলে আর পারলাম না। এরকম অনেকগুলো শব্দ আছে। যেমন ঘরে, আজ ঘরে ঘরে বিজয়ের আনন্দ। তারপর যেমন যে, যে শব্দটি হবে এরকম, যেমন যে, অর্থাৎ যে যে যাবে তারা লঞ্চে উঠো। 5 নম্বরে আছে আগে সংখ্যাবাচক শব্দ বসে, অর্থাৎ যে শব্দটা আমরা লিখবো তার আগে একটি সংখ্যাবাচক শব্দ বসবে। যেমন ধরো কাঞ্চনের বিয়েতে পাঁচেক অতিথি খাবে, এখানে পাঁচেক বুঝে শব্দটি হচ্ছে বহুবচন। সপ্তাহ 2 পরে মাছের দাম কমে যাবে। শিয়াল তার 7 ছেলেকে ঘুমিরের কাছে পড়তে দিল, বা 10 কেজি রসগোল্লা দিন। তো এখানে 10, এই 10 শব্দটা হচ্ছে একটা সংখ্যাবাচক, এটা ব্যবহার করার ফলে বহুবচন হয়ে গেছে। তারপরে আছে যেমন ধরো কখনো কখনো এক বচনের রূপ দিয়েও হয়। যেমন এক বচন, মানুষ বলতে আমরা বুঝি একটা মানুষ বোঝায়, কিন্তু যখন আমরা লিখবো মানুষ মরণশীল, তখন কিন্তু সব মানুষকে বোঝাবে। তারপরে যেমন বাঙালি সব পারে, এখানে সব বাঙালিকে বোঝায়। তারপর আছে যেমন ধরো বাগানে ফুল ফুটেছে, বাজারে লোক জমেছে, পোকার আক্রমণে ফসল নষ্ট হয়, বনে বাঘ থাকে, গরু আমাদের দুধ দেয়। এই শব্দগুলো কিন্তু মূলত এক বচন, কিন্তু এগুলো কখনো কখনো আমরা বহুবচন হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন থাকতে পারে সেটি হবে, যেমন ধরো বচন মূলত ব্যবহৃত হবে বিশেষ্য এবং সর্বনাম পদে। এটা মনে রাখতে হবে যে বিশেষ্য অর্থাৎ কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তি, এগুলো কিন্তু বিশেষ্য এবং সর্বনাম, এগুলোর ক্ষেত্রে বচন ব্যবহৃত হয়। সে কারণেই শুধু বিশেষ্য সর্বনাম পদের বচনভেদ হয়। তারপর আছে উন্নত প্রাণীবাচক শব্দের শেষে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আর যখন অপ্রাণীবাচক হবে তখন আগুলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা ব্যবহৃত হবে। অর্থাৎ এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমরা বাসায় পড়াশোনা করবে ভালোভাবে, এবং এই যে ব্যাকরণ অংশগুলো এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। কারণ এইটা আমরা ব্যাকরণে যত ভালো পারবো, আমরা সাহিত্যে তত ভালো পারবো, ভালো লিখতে পারবো, আমাদের বানান সমস্যা কমে যাবে বা ভাষাগত সমস্যা কমে যাবে।